তৃষ্ণা ঢোক গিলে এক নজর জায়ানের দিকে তাকালো। জায়ান রক্তচক্ষু করে তাকিয়ে আছে, দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। বকুল তাহেরের হাত ধরে বলল, এসব কি বলছো বাবা? আপু তার শ্বশুর বাড়ি ফেলে কোথায় যাবে? চলো আমরা দুজন ফিরে যাই। তাহের বকুলের দিকে তাকিয়ে ধমকে বললেন, কিসের শ্বশুর বাড়ি? না না, আমি আমার মেয়েকে এমন ভয়ঙ্কর মানুষদের কাছে রেখে যেতে পারবো না। ঝোঁকের মাথায় খবর না নিয়ে সুখের আশায় মেয়ে বিয়ে দিছিলাম, তারা যে এমন সন্ত্রাসী হবে কল্পনাও করি নাই। এমন জায়গায় ফেলে যাব মেয়েটাকে মরার জন্য? তৃষ্ণা বাবার হাত শক্ত করে ধরে বলল, বাবা আমার একটা কথা শোন, তুমি ভুল বুঝছো, মাথা ঠান্ডা করো। কোনো কথা না, তুই এখনই আমার সাথে যাবি। এবার আর নিজেকে সামলাতে পারল না জায়ান, রেগে এগিয়ে এসে বলল, দেখুন, আপনি আমার গুরুজন, আমি আপনার সাথে খারাপ আচরণ করতে চাইছি না, তাই আমার ধৈর্যের সীমা অতিক্রম করবেন না। আমি আমার মেয়েদের নিয়ে যাচ্ছি, আমাকে আটকাতে আসবে না জামাই বাবা। আমি আমার বউকে কোথাও যেতে দেব না, আপনি এভাবে জোর করে নিয়ে যেতে পারবেন না। আমি বাপ, আমার সন্তানকে আমি নিতে পারবো না? রাগী গলায় বলল তাহের। না, পারবেন না, কারণ আমি ওর স্বামী। ক্রোধে ফেটে পড়ে পড়ল জায়ান। তৃষ্ণা ঢোক গিলে একবার নিজের বাপের দিকে তাকাচ্ছে তো একবার জায়ানের দিকে। দুইজনই তর্ক করে যাচ্ছে। আস্তে আস্তে জায়ান রেগে উঠছে। তৃষ্ণা পরিস্থিতি খারাপের দিকে যেতে দেখে চিৎকার করে উঠল, থামুন দয়া করে আপনারা। তৃষ্ণা চিৎকার শুনে দুইজনেই থেমে ওর দিকে তাকায়। তাহের মেয়ের দিকে তাকিয়ে বললেন, মা চল তো, কথা না বাড়িয়ে। তৃষ্ণা বুঝে গেছে বাবার সাথে না গেলে বাবা থামবে না, আজ না নিয়ে তিনি স্বস্তি পাবেন না। জায়ান সঙ্গে সঙ্গে বলল, তৃষ্ণা, তুমি তোমার বাবাকে বলে দাও কোথাও যাবে না। তৃষ্ণা ঢোক গিলে বলল, জায়ান, আমি বাবার সাথে বাড়ি যাব, আপনি প্লিজ আটকাবেন না। জায়ান তৃষ্ণার দিকে স্তম্ভিত চোখে তাকিয়ে আছে। তৃষ্ণা বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি বসো একটু, আমি রেডি হয়ে আসছি। জায়ান হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তৃষ্ণার পানে। তৃষ্ণা দ্রুত পায়ে ওপরে চলে এলো। জায়ান নিজেও পেছন পেছন এলো। রোমে এসেই দেখলো তৃষ্ণা ব্যাগ গুছিয়ে নিচ্ছে। জায়ান তৃষ্ণার হাত ধরে এক টানে নিজের দিকে ঘুরিয়ে বলল, এসব কি সার্কাস চলছে? তৃষ্ণা চমকে উঠে বলল, ভয় পেয়ে গেলাম তো, এভাবে কেউ টান দেয়? তুমি রাজি হলে কেন? দেখো, তোমার বাবার পাগলামিতে যদি তুমিও সায় দাও, আমি কিন্তু নিজেও জানি না কি করব। তুমি আমার ওয়াইফ, আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। দাঁতে দাঁত চেপে বলল জায়ান। তৃষ্ণা জায়ানের বুকে নাক ঘষে বলল, আপনাকে ছেড়ে কোথায় যাব আমি? আমি তো একেবারে যাচ্ছি না। এখন আবার মাথা গরম করছেন। তিনি ভয় পাচ্ছেন এখানে আমাকে রেখে যেতে। এখানে বাবার দোষ নেই, তার ভয় পাওয়াটা স্বাভাবিক। আয়ান যা করেছে তাদের সাথে, তারপর কেউ নিজের সন্তানকে এমন জায়গায় রেখে যেতে চাইবে না। জানি আয়ান এখন এখানে নাই, তবুও বাবার মনের ভয় দূর করতে হবে। আমি চলে আসবো, আপনি চিন্তা করবেন না। আপনাকে ছাড়া আমিও থাকতে পারবো না। বাবাকে বোঝানোর জন্য হলেও আমাকে তার সাথে এখন যেতে হবে। দয়া করে রাগ করবেন না, রাজি হয়ে যান। জায়ান আজলা করে তৃষ্ণার মুখমণ্ডল ধরে কপালে চুমু খেয়ে বলল, আবার তো এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারব। আমি আপনাকে কল করব। মালদ্বীপ যাওয়ার সময় ফোন দিয়েছিলেন, ওটা নিয়ে যাই। আমি তো এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা রাখবো, এবার ছাড়েন, বাবা অপেক্ষা করছে। জায়ান তৃষ্ণার খোপা খুলে দিল। তৃষ্ণাকে উল্টো করে চুলে মুখ গুজে বলল, এই বয়স ছাড়া আমার ঘুম আসবে না। তাহলে কয়টা রাত না হয় নির্ঘুম থাকেন? জায়ান কথা বলে না, নিশ্চুপ চুলের ঘ্রাণ নিতে থাকে আর হাত দিয়ে শাড়ির আঁচল ছাপিয়ে পেটে বিচরণ করতে থাকে আঙুল। নিচ থেকে তৃষ্ণার বাবা ডেকে উঠতেই তৃষ্ণা জোর করেই ঠেলে জায়ানকে সরিয়ে দিতে লাগে, কিন্তু জায়ানের পেশিবহুল সুঠাম দেহের সাথে পারলে তো এক চুলো নড়াতে পারে না। বাবা ডাকছে, ছাড়ুন প্লিজ। জায়ান নিজে তৃপ্তি মিটিয়েই ছাড়ে। তৃষ্ণা রাগে গজগজ করে ব্যাগের চেন আটকায়। শ্বশুর এমন ভিলেনগিরি শুরু করবে আমার বউ নিয়ে ভাবতেই পারিনি। শেষে নিজের শ্বশুরের সাথে যুদ্ধ করতে হবে। তৃষ্ণা বিরক্তিকর গলায় বলল, কিসের যুদ্ধ, কি বলছেন? বুঝো না তুমি? না বরমাসাই, বুঝি না। থেমে আবার বলল, আপনি নিজের খেয়াল রাখেন।
তুমি স্বামী সেবা না করে চলে যাচ্ছ, আবার বলছো খেয়াল রাখতে। পারবো না। না পারলে আমি এসে যত্ন নিব। জায়ান আচমকাই তৃষ্ণাকে টেনে কোমর জড়িয়ে ধরে খুব গভীরভাবে ছুঁয়ে দেয় অধর। তৃষ্ণা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওদিকে দরজা খোলা, তৃষ্ণা সেদিকে তাকাতেই চমকে ওঠে। নতুন কাজের মেয়ে শেফালি দাঁড়িয়ে হ্যাবলার মতো তাকিয়ে আছে। তৃষ্ণা জায়ানের বুকে ধাক্কা দিয়ে সরাতে না পেরে ঠোঁটে কামড় দেয়। জায়ান আহ করে দূরে সরে দাঁড়ায়। তৃষ্ণা দরজার দিকে তাকিয়ে দেখে মেয়েটা দৌড়ে চলে গেছে। তৃষ্ণা রাগি চোখে সেই দিকেই তাকিয়ে আছে। মেয়েটা এমন বেয়াদব কেন? নির্লজ্জের মতন তাকিয়েছিল কেন? এটা কি করলে? রাগী গলায় বলল জায়ান। ওর হাত ঠোঁটে, ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। তৃষ্ণা অবাক চোখে তাকিয়ে আছে। এত জোরেই দিয়েছে নাকি রক্ত বেরিয়ে গেছে? ছাড়ছিলেন না কেন? দরজা খোলা ছিল। জায়ান বলল, এতে প্রবলেম কি? কারো সাহস আছে আমার ঘরে উকি মারার? তৃষ্ণা বলতে গিয়েও বলতে পারল না। মেয়েটা হয়তো ভুলে এমনটা করেছে। জায়ানকে বললে তার বিপদ হবে, এসব ভেবে জায়ানের থেকে আড়াল করলো। কিন্তু ও নিজেই রেগে আছে শেফালির প্রতি। বেহায়ের মতন দাঁড়িয়েছিল কেন? প্রথমেই তো চলে যেতে পারতো। তুমি এটা করতে পারলে? এত সাহস তোমার? হ্যাঁ, আমি মিসেস জায়ান আহমেদ, ভুলে যাবেন না। আমার সাহস অনেক বেশি। জায়ান তৃষ্ণার বড় বড় চোখের দিকে চেয়ে বলল, তাই নাকি মিসেস? ইয়েস মিস্টার। এবার তোমাকে ভর্তি করতে হবে। আচ্ছা, ফিরে এসে ভর্তি হব, আপনার যোগ্য বউ হব। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই তোমায় যোগ্য বলে মেনেছি। আমার জন্য যোগ্যতার প্রয়োজন নেই, তোমার এই যোগ্যতা নিজের জন্য। তৃষ্ণা জায়ানের বুকে মাথা রেখে চুপ করে রইল। জায়ান নিজের গাড়িতে ওদের পাঠানোর কথা বলল। তাহির যাবে না বলল জায়ানের গাড়িতে। তৃষ্ণা তখন বাবাকে সামলে নিল। এত বাড়াবাড়ি জায়ান মানবে না। এমনিতেই অনেক কষ্টে তাকে রাজি করিয়েছে। জায়ান রাগি চোখে শুধু তাকিয়েছিল তাহেরের দিকে। তৃষ্ণার বাবা না হলে এতক্ষণে ওনার কি হাল করতো ও নিজেও জানে না। তৃষ্ণা ছলছল চোখে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে বাবা বোনকে নিয়ে। বিয়ের পর প্রথম স্বামী ছাড়া কোথাও যাচ্ছে। নিজের আপন নিরে তবুও বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। মানুষটা এতটা আপন হয়ে উঠেছে, তাকে বিহীন নিজের বাড়িতে যেতেও বুকে জ্বালা করে। গ্রামে এসেছে 4 দিন হলো। 4 দিন তৃষ্ণার কাছে 4 বছরের মতো লাগছে। জায়ানের সাথে রাতে দীর্ঘ সময় কথা হয় অডিও ভিডিও কলে। তবুও মানুষটাকে এত বেশি মনে পড়ে যে নিজেকে সামলাতে পারে না। আলেয়া বেগম স্বামীর এমন কাণ্ডে নিজেও রাগান্বিত হয়ে আছেন। ছোট মেয়েকে বাড়ি নিয়ে এসেছেন ঠিক আছে, কিন্তু বড় মেয়েকে কেন আনবেন? মেয়ে এখন ওই বাড়ির বউ, আর তিনি সেই মেয়েকেই নাকি জামাই বাড়ি আর যেতে দিবে না। মেয়ের দিকে তাকানো যায় না। এভাবে এসে যে মেয়েটা ভালো নাই তা স্পষ্ট। আলেয়া তৃষ্ণাকে ডেকে উঠল। তৃষ্ণা তখন রুমে বসে জায়ানকে কল দিচ্ছে। ফোন গতকাল থেকে বন্ধ দেখাচ্ছে। রাতেও কথা হয়নি। তৃষ্ণা সারা রাত ঘুমাতে পারেনি, আর সকাল থেকে পাগলের মতো কল করে যাচ্ছে। এত বেলা হয়ে গেছে, তৃষ্ণা এখনো রুম থেকে বের হয়নি, খাবারও খায়নি। বকুলকে ডাকতে পাঠিয়েছিল কয়বার, তাও বের হয়নি। আলেয়া স্বামীর দিকে তাকিয়ে বললেন, আপনার জন্য আমার মাইয়াটা না খাইয়া রইছে। তাহের বললেন, আমার লিয়া কি কও তুমি এইসব? মাইয়াডারে জোর কইরা কেন নিয়ে আসলেন? এখন তারাই ওর সব। তাদের রাইখা ওর কি এইখানে মন টিকতাছে? কেন টিকবো না? আমরা কি ওর কেউ না? ওই সন্ত্রাস পরিবারে আমি আমার মাইয়া আর যাইতে দিব না। একজনের লিগা সবাইরে খারাপ কওয়া কি উচিত হইতাছে? তারে তো পুলিশে ধইরা নিয়ে গেছে শুনলাম। তাইলে আর সমস্যা কি কন? আপনি মাইয়ার শ্বশুর বাড়ি রাইখা আসেন, মাইয়ার মুখের দিক তাকানো যাইতাছে না, কিন্তু আপনার লিগা কিচ্ছু একবারও কইতে পারতাছে না। তাহের চুপ করে উঠে চলে গেলেন। আলেয়া স্বামী যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করলেন। আলেয়া প্লেটে ভাত আর তরকারি নিয়ে মেয়ের ঘরে এলেন। কি করিস? কখন থিকা ডাকতাছি, বের হস না কে? খাবি না? আম্মা, ওনার কাল থেকে খোঁজ পাচ্ছি না। কার জামাইয়ের? হ্যাঁ, কি হইল? আমার ভালো লাগছে না। চিন্তা করিস না, কয়টা খাইয়া নে। জামাই কত ব্যস্ত থাকে। যতই ব্যস্ত থাক, আমার সাথে কথা না বলে উনি থাকতে পারেন না। তোর বাপেরে আমি রাজি করাইছি, তোরে ঢাকা পাঠাই দিমু। তুই
অক্ষণ কয়টা খা। তৃষ্ণার মন মানছে না, টেনশন হচ্ছে। জান ঠিক আছে তো? তার আবার কোনো বিপদ হলো না তো? সেদিনই তো বলল খুব তাড়াতাড়ি তাকে ফিরে যেতে। কি জানি দরকারি কাজ আছে, চলে আসতে চাইলো, সেই বারণ করলো, কারণ তার বাবা এখন কিছুতেই যেতে দেবে না। তখন জায়ান বলল, 2 দিনের মধ্যে তোমার বাবাকে ম্যানেজ করবে, আমি কিন্তু চলে আসব। শ্বশুরের সাথে তর্ক করতে চাইছি না, তাই আমি আসার আগে সব মিটমাট করবে। আলেয়া মেয়েকে নিজে হাতে খাইয়ে দিল। এটা দেখে আবার বকুলও ভাগ বসাতে বসে পড়ল। তৃষ্ণা বাড়ি এসে আর একটা খবর জানতে পেরেছে। তৃষ্ণার ভাই বাড়িতে এখন ঠিকমতো টাকা দিচ্ছে। জায়ান নাকি তার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। জায়ানের প্রতি তৃষ্ণার ভালোবাসা দিনকে দিন বেড়েই চলেছে। তৃষ্ণা ওর বাবার পাশে বসে আছে। বাবা, কেন টিকবো না? তুমি ওনাকে শুধু ভুল বুঝেছো বাবা। ওনার ভাই খারাপ বলে ওনাকে খারাপ ভেবো না। এতদিন ওনাদের বাসায় থাকলাম, আমার কি ক্ষতি হয়েছে বলো? ওনারা খারাপ থাকলে আমি কি এতদিন ওখানে থাকতে পারতাম? ওনার ভাই খারাপ, তার জন্য সবাইকে তার মতো ভাবা কি ঠিক? আমাকে ওই বাসায় দিয়ে আসো বাবা। আমি বলছি, তোমার জামাই খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে, আমার কোনো ক্ষতি তিনি হতে দেবেন না, বিশ্বাস করো বাবা। তোর মার কথা শুনে আমি নিজের ভুল বুঝতে পারছি, কিন্তু কি করব বল? ওই তোর দেবরের জন্য আমি কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। তোরা আমার কলিজার টুকরো মাইয়া, তোদের ক্ষতির আশঙ্কা আছে এমন জায়গায় রাখতে ভয় পাই। আমি তোমার মনের ভয় বুঝি বাবা, আমার কিছু হবে না। তুমি এই নিয়ে ভয় পেও না। আজ থাক, আগামীকাল আমি নিজে জামাইয়ের কাছে ক্ষমা চাইয়া তোরে দিয়ে আসমু। পরদিন তৃষ্ণাকে নিয়ে তাহের রওনা হয়। এর মধ্যে আর জায়ানের সাথে যোগাযোগ করতে পারেনি। জায়ানদের বাসায় সবসময় গার্ড দিয়ে ভর্তি থাকে, কিন্তু আজেরও বেশি। তৃষ্ণা গেট দিয়ে ঢোকার সময় অবাক হয়ে তাকিয়েছিল। সদর দরজায় এসে আর একটা ধাক্কা খায়। পুলিশ দাঁড়িয়ে আছে কয়েকজন। আবার সোফায় বসে আছে জায়ান, যার গায়ে আঘাতের চিহ্ন, মাথায় ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ। তৃষ্ণা চোখ কপালে তুলে জায়ানের দিকে তাকিয়ে আছে। সাদিকুর পুলিশের সাথে রাগী গলায় কথা বলছে। আমার বাসায় ডাকাত ঢুকেছিল আর আপনারা 2 দিন চলে গেছে, এখনো তাদের সন্ধান পাচ্ছেন না? হ্যাঁ, আমার ছেলের কি অবস্থা করেছে দেখেছেন? নেন, হ্যাঁ, ঘুমের মধ্যে ওকে মেরেছে। ডাকাতের উদ্দেশ্য ছিল আমার সন্তানকে মারা। আমাদের সবার রুম লক করে এই কাজ করেছে। বাসার সব সিসি ক্যামেরা অফ করে ঢুকেছিল। ছোটখাটো ডাকাত আমার বাসায় ঢোকার সাহস পাবে না, কিন্তু যে ঢুকেছিল সে এই বাসার নারী নক্ষত্র সব জানতো। সাদিকও চিৎকার করে অনেক কিছুই বলছে। অফিসার সব শুনে মাথা নিচু করে বেরিয়ে যায়। তৃষ্ণা দরজা দিয়ে ঢুকে এক কোণে বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে। একবার ভয় ভয় চোখে বাবার দিকে তাকালো। এসব দেখে বাবা আবার না ওকে নিয়ে যাওয়ার জন্য ঝামেলা করে। তৃষ্ণা তাহিরের দিকে তাকিয়ে বলল, বাবা, আমি ওনাকে ছেড়ে যেতে পারবো না। তুমি এসবের জন্য আবার আমাকে নিয়ে যাবে বলো না? উনি আমার স্বামী, আমি সব পরিস্থিতিতে ওনার সাথে থাকতে চাই। দেখো কত আঘাত পেয়েছে, এই জন্য কাল থেকে আমার মনটা শান্তি পাচ্ছিল না। তাহির মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোর যেখানে ভালো লাগে সেখানেই থাকবি, আমি আর এসবে কথা বলবো না। তৃষ্ণা ছলছল চোখে তাকিয়ে আছে জায়ানের দিকে। ওরা এখনো কেউ ওদের খেয়াল করেনি। গার্ড দিয়ে ভর্তি, তাদের সাথে জোভানার সাদিকুর কথা বলছে। আর জায়ানের পাশে বসে আছেন জেসমিন। জায়ান তার সাথেই কথা বলছে। শেফালি পাশে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ানের বিরক্ত লাগছে এখানে বসে থাকতে। গতকাল থেকে তৃষ্ণার সাথে কথা হয় না। একদিন হসপিটালে থেকে এসেছে, ফোনটা বাসায় ছিল। হসপিটাল থেকে আসতে এখানে বসিয়ে রেখেছে। উফ, আমায় উপরে নিয়ে চলুন প্লিজ, অসহ্য লাগছে এখানে। ভাঙা পা নিয়ে একা যাওয়া সম্ভব নয়। জেসমিন বললেন, শেফালি, তুই ধর তো। শেফালি খুশি হয়ে এগিয়ে এলো জায়ানকে ধরতে। জায়ান শেফালির দিকে তাকিয়ে বলল, নো, এই মেয়ে আমায় ধরবে কেন? জোভানকে ডাক। জেসমিন কিছু বলতে যাবে তখনই তৃষ্ণা এগিয়ে আসে। আচমকা তৃষ্ণাকে দেখে সবাই চমকে ওঠে। জায়ান তৃষ্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, জোভানকে ডাকেন। তুমি কখন এলে? তৃষ্ণা উত্তর দিল না। জায়ানের পায়ের কাছে ফ্লোরে বসে ব্যান্ডেজ করা পায়ের ওপর হাত রাখলো। এসব কি হয়েছে আপনার? কান্না আটকে বলল তৃষ্ণা। জায়ান দেখতে পেল তাহির পেছন পেছন আসছে। জায়ান তাকে সালাম দিল, পাশের সোফায় বসতে বলল। জেসমিন অসন্তুষ্ট চোখে তাকিয়ে আছে তৃষ্ণাদের দিকে।
জায়ান তৃষ্ণার হাত ধরে টেনে পাশে বসিয়ে দিল। কাঁদছো কেন? আই এম ব্যাক, ওকে? তোমার বাবাকে মানাতে পারলে অবশেষে। আজ কত স্পেশাল একটা দিন জানো, সব গোলমাল হয়ে গেছিল। আমি তো ভেবেছিলাম তুমি হীন থাকতে হবে। আজ কিসের দিন? সারপ্রাইজ। কি অবস্থা করেছেন নিজের! আমি গতকাল থেকে এর জন্য শান্তি পাই নাই। আপনি আমাকে কিছুই জানালেন না। কিভাবে? আমার বুঝি চিন্তা হয় না এখন সারপ্রাইজ বলছেন? কপট রাগ দেখিয়ে বলল। জায়ান জোভানকে ডেকে বলল। আমাকে ধরে রুমে নিয়ে চলো তো। জোভান তৃষ্ণাকে দেখে বলল। ওয়াও, ভাবি চলে আসছো? আসলাম। তুমি তো জানাতে পারতে তোমার ভাইয়ের খবর। আমি কত টেনশনে ছিলাম জানো? সরি ভাবি, এত কিছু ঘটে গেল যে মাথায় ছিল না। তুমি প্লিজ রাগ করো না। তাহির শঙ্কিত মনে বসে আছে, লজ্জা লাগছে তার। সেদিন যে বাড়াবাড়ি করেছে, সাদিকুর এসে তার সাথে কথা বললেন। লিয়া হালকা খাবার দিল, কিন্তু তাহির কিছু খেলো না। তাকে রেস্ট করার জন্য রুমে নিয়ে গেল তৃষ্ণা। তারপর নিজের বেডরুমে এসে দেখলো জায়ান আস্তে ধীরে পা বিছানায় তুলছে। তৃষ্ণা দৌড়ে এসে নিজের সাহায্য করলো। আপনার এই অবস্থা আমি মানতে পারছি না। নিজেকে সাবধানে রাখতে পারেন না? এসব কিভাবে হলো? তখন আমি ঘুমিয়েছিলাম তৃষ্ণা, আর আমার সব অস্ত্র ওরা কবজা করে নিয়েছিল। যারা এসেছিল তারা সব জেনে আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল। তৃষ্ণা জায়ানের কপালে সাদা ব্যান্ডেজের ওপর হাত রেখে তাকিয়ে আছে টলমল চোখে। জায়ান ওর হাত ধরে চুমু খেয়ে বলল। সব যন্ত্রণা কমে গেছে তোমার ছোঁয়া পেয়ে। তৃষ্ণা জায়ানের পিঠের নিচে বালিশ দিয়ে হেলান দিয়ে বসিয়ে দিল। তারপর নিজেও জায়ানের বক্ষস্থলে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল। আমার যন্ত্রণা যে বেড়ে গেল। জায়ানের জোড়াজুড়ি এখন তৃষ্ণার কাছে রাগ লাগছে। লোকটা এমন কেন? সে বিছানায় পড়ে আছে অসুস্থ শরীর নিয়ে, আরও এই অবস্থায় স্বামী ফেলে নাকি স্কুলে যাবে পড়তে। জায়ানের এক কথা, আজকেই যেতে হবে, কোনো নড়চড় নয়। 2 দিন হলো ফিরে এসেছে, জায়ানের কোনো উন্নতি হয়নি। উল্টো তার শরীরে জ্বর বাড়ছে, ব্যথায় শরীর থেকে জ্বর সরছেই না। জায়ান নাকি ওকে ভর্তিও করিয়ে ফেলেছে। কি অবস্থা! রাগ লাগছে ওর। লেখাপড়াটা এখন ওর কাছে মস্ত বড় বিপদ লাগছে। জায়ান একাই ওকে স্কুলে ভর্তি করে ফেলেছে। ওর এখন শুধু ক্লাসে যেতে হবে। কয়েকদিন পর 9-এর ইয়ার চেঞ্জ পরীক্ষা, সেটাতে অংশগ্রহণ করে ওকে টেনে উঠতে হবে। রাগ বিরক্তি নিয়ে তৃষ্ণা বোরকা হিজাব পরে রেডি হয়ে নিল। ওর নাকের পাটা ফুলে আছে, ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। জায়ান খাটে থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার রাগী বউয়ের দিকে। তৃষ্ণার রাগী চাহনি দেখে ও মিটিমিটি হাসছে। তৃষ্ণা উঠে দাঁড়িয়ে জায়ানের দিকে তাকাতে ওর রাগ আরও বেড়ে আসমানে উঠে গেল। রাগে ফুস করে উঠল। জায়ানের মুখের হাসি ওর কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো লাগছে। অসহ্য লাগছে ওর জায়ানকে। জোভান দরজায় টোকা দিয়ে বলল। ভাবি, হয়েছে তোমার? জায়ান উত্তর দিল। তুই নিচে যা, ও আসছে। জোভান নিচে চলে গেল। তৃষ্ণার সাথে স্কুলে যাবে জোভান। তৃষ্ণা পার্স হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। জায়ান রিমোট দিয়ে দরজা আটকে দিল। তৃষ্ণা রাগান্বিত দৃষ্টিতে তাকালো জায়ানের পানে। এদিকে আসো, আদেশ গলায় বলল জায়ান। তৃষ্ণা ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে এগিয়ে এলো। দূরত্ব রেখে দাঁড়িয়ে বলল। বলেন। এত রাগ? জায়ান তৃষ্ণার হাত ধরে টেনে পাশে বসালো। তৃষ্ণা রাগ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো। জায়ান টুপ করে তৃষ্ণার নাকের ডগা কামড়ে ধরল। তৃষ্ণা চোখ গোল গোল করে তাকালো জায়ানের চোখের দিকে। মুখটা বিস্ময়ে এক কিঞ্চিত ফাঁক হয়ে গেছে। জায়ান তৃষ্ণার হাঁ করা অধর দুটিতে গভীরভাবে ছুঁয়ে দিয়ে বলল। সাবধানে যাবে, আর একদম আমার সামনে নাক ফুলিয়ে রাখবে না। এটা কি করলেন? নাকে ঢোকায় আঙুল ছুঁয়ে বলল তৃষ্ণা। জায়ান কামড় দেওয়ার স্থানে ওষ্ঠ ছুঁয়ে চুমু দিল। জোভানের সাথে গাড়িতে বসে আছে তৃষ্ণা। রাস্তার সব লেখা পরীক্ষা প্রশ্নের মতো মনোযোগ দিয়ে পড়ছে, আর এটা ওটা জিজ্ঞেস করছে জোভানকে। 10 মিনিটের রাস্তা মাত্র। খুব তাড়াতাড়ি ওরা স্কুলে চলে এলো। গাড়ি থেকে নেমে তৃষ্ণা বলল। এইটুকু রাস্তা তো আমি হেঁটেই আসতে পারবো। জোভান বলল। ভাইয়া কয়দিন পর এমপি হবে, আর তার একমাত্র ওয়াইফ নাকি হেঁটে স্কুলে আসবে? কি যে বলো না ভাবি। কাছে হোক, তোমায় গাড়ি করে আসতে হবে। আর তাছাড়া জানো তো ভাইয়ার কত শত্রু আছে, তাই তোমায় সাবধানে চলাফেরা করতে হবে। এতদিন ঘরের ভেতরে ছিলে, বিপদের সম্মুখীন হওনি, কিন্তু এখন তোমায় বের হতে হবে।
তৃষ্ণাকে নিয়ে অফিস রুমে আসলো জোভান। তৃষ্ণার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিয়ে তৃষ্ণাকে ক্লাসে পাঠালো। তৃষ্ণার সব বই বাসায় আছে, কিন্তু আজ কিছুই নিয়ে আসেনি। ও শুধু ক্লাস চিনল আর সবার সাথে স্যাররা পরিচয় করিয়ে দিল ও নতুন স্টুডেন্ট বলে। আধা ঘন্টার মধ্যে ওদের কাজ শেষ হয়ে গেল। তৃষ্ণা এক কালারের স্কুল ড্রেস পরা একাধিক মেয়েদের দেখে মুগ্ধ চোখে তাকিয়েছিল। স্কুলের বাতাস ওর কাছে এত স্নিগ্ধ লাগছিল, মনটা নেচে নেচে উঠছিল। জায়ান তৃষ্ণার নাম্বারে কল করলো। তৃষ্ণা তখন মাঠের মাঝখানে দাঁড়িয়েছিল। ওকে দাঁড় করিয়ে রেখে জোভান অফিস রুমে গেছে। আবার তৃষ্ণার ফোনে রিংটোন বাজতে ও তাকিয়ে দেখলো হাজব্যান্ড লেখা। জায়ানের নাম্বার ও হাজব্যান্ড দিয়ে সেভ করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? মাঠে দাঁড়িয়ে আছি। স্কুল পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব। আসবে কখন? এক্ষুনি আসবো। কথা শেষ করে কল কেটে দিল জায়ান। তৃষ্ণা দেখতে পেল অনেক ছেলেমেয়েরাই মাঠের এইদিক ওদিক হাঁটছে। সবাই ফিরে ফিরে ওর দিকে তাকাচ্ছে। ওর অস্বস্তি হচ্ছিল। জোভান আসতেই স্বস্তি পায়। ভাবি চলো। তুমি কোথায় গিয়েছিলে? তোমার পরীক্ষা ডেট জানতে। কবে পরীক্ষা? সামনের মাসের 14 তারিখ। পরীক্ষা তো চলেই আসছে। বাসায় গিয়ে বই নিয়ে বসবে আর স্কুলে এসে আগামীকাল নেট নিয়ে যেও। আচ্ছা। জোভান তৃষ্ণাকে জিজ্ঞেস করলো স্কুলটা ঘুরে দেখবে নাকি। তৃষ্ণা রাজি হলো। জোভান তৃষ্ণাকে নিয়ে স্কুলটা ঘুরে দেখলো। আরও মিনিট 20 কাটিয়ে ওরা বাসার উদ্দেশ্যে রওনা হলো। আসার সময় যতটা মন খারাপ নিয়ে এসেছিল, যাওয়ার সময় ততটাই প্রফুল্ল হয়ে বাসায় ফিরে এলো। তৃষ্ণা বাসায় এসে লিয়ার থেকে জানতে পারলো জায়ান নাকি কফি চেয়েছিল। লিয়া মাছ কাটায় ব্যস্ত ছিল, শেফালি নাকি কফি করে নিয়ে গেছে। তৃষ্ণা বলল, তোমাকে বলেছিলাম ওই মেয়েকে ওনার কাছে যেতে দিও না। আমি মানা করেছিলাম, কিন্তু ও আমার কথা শুনলো না। কফি চেয়েছে জানা মাত্রই চলে গেল কফি হাতে। তৃষ্ণা রাগ মাথায় নিয়ে দ্রুত পায়ে ওপরে এলো। শেফালি তখন রুমে নাই। ও জায়ানকে বিছানায় একা পেয়ে স্বস্তি পায়। টি টেবিলের ওপর কফির কোনো মগ দেখে না। ও কপাল কুঁচকে এদিক ওদিক তাকিয়ে খোঁজ করে। শেফালি কফি নিয়ে উপরে এলে সেই কফি কই। জায়ান ল্যাপটপে কিছু করছিল। তৃষ্ণাকে দেখে ল্যাপটপ রেখে বলল, কি হয়েছে? তৃষ্ণা থতমত গলায় বলল, আপনাকে কফি দিতে এসেছিল শেফালি? হ্যাঁ, আসছিল। কেন? কফি কই? ফেরত পাঠিয়েছি। মেয়েটার হাবভাব অপছন্দ আমার, তাই বারণ করে দিয়েছি। চলে গেছে। কি হয়েছে তাতে? অবাক গলায় বলল জায়ান। কিছু না। বলেই তৃষ্ণা কথা ঘুরিয়ে স্কুলের কথা বলতে লাগলো। জায়ানও আর এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলো না। তৃষ্ণার এখন সম্পূর্ণ সময়টা পড়ালেখার মাঝে চলছে। ওদের 1 বছরের বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়েছে। জায়ান খুব আফসোস করেছে, নিজে অসুস্থ হয়ে কোনো আয়োজন করতে পারল না। অনলাইনে অর্ডার করে তৃষ্ণাকে একটা নেকলেস সেট উপহার দিয়েছে। অনেক কিছু করার ইচ্ছে ছিল জায়ানের, কিন্তু আটকে দিল ভাঙা পা। তৃষ্ণা বলেছে, এত টেনশন করছেন কেন? সামনের বছর না হয় আয়োজন করবেন, এসব নিয়ে মন খারাপ করবেন না। জায়ান আর কি করবে, তাই মানতেই হয়েছে। তৃষ্ণা স্কুলে যাচ্ছে নিয়মিত। ড্রাইভার গাড়ি করে প্রতিদিন দিয়ে আসে আবার নিয়ে আসে। জায়ানের ট্রিটমেন্ট চলছে। ও লাঠি ভর করে হাঁটার ট্রাই করে, কিন্তু এখনো পা ফেলতে পারে না। 1 পা দিয়ে তো আর হাঁটা সম্ভব নয়। তৃষ্ণার পরীক্ষার 8 মাত্র সপ্তাহ আছে। রাত জেগে পড়াশুনো করতে হয়। জায়ান বসে থাকে তৃষ্ণার সাথে। রাত তখন প্রায় 12টার উপরে বাজে। তৃষ্ণা জায়ানের নগ্ন বুকে আঁকে বুকে করছে। জায়ান তৃষ্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা কথা বলবেন সত্যি করে? জায়ান তৃষ্ণার কথায় কপাল কুঁচকে বলল, কি কথা? তৃষ্ণা ঢোক গেলে আমতা আমতা করে বলল, আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল? জায়ান তৃষ্ণার কথায় অবাক চোখে ওর দিকে তাকালো। কয়দিন হলো স্কুলে যাচ্ছ, এখনই সন্দেহ ঢুকেছে মনে? তৃষ্ণা অসহায় মুখে তাকিয়ে আছে জায়ানের দিকে। ও জিজ্ঞেস করবে না করেও করেই ফেলেছে। স্কুলে গিয়ে ওর অনেক ফ্রেন্ড হয়েছে। এমপির ছেলের বউ, আবার জায়ান ভবিষ্যৎ এমপি। এই জন্য স্কুলে তার ভালোই নামডাক হয়েছে। সবাই তো যেচে এসে বন্ধুত্ব করতে চাইছে। ওদের ক্লাসের ছেলে নাই, ছেলে মেয়েদের আলাদা ক্লাস। ওর ফ্রেন্ডরাই ওকে শিখিয়ে দিয়েছে জায়ানকে এসব জিজ্ঞেস করতে। না মানে এমনি জানতে চাইছিলাম। মুখ নিচু করে বলল তৃষ্ণা। জায়ান তৃষ্ণার কাঁধের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে গলায় মুখ ঠেকিয়ে অধর স্পর্শ করতে লাগে। তৃষ্ণা জায়ানের চুল খামচে ধরে কাঁপতে লাগে। আচমকায় কামড়ে ধরে তৃষ্ণার মৃদু চিৎকার করে ওঠে।
জায়ান মাথা উঁচু করে তৃষ্ণার হাত আঁকড়ে ধরে বলল, ওইসব ফ্রেন্ডদের সাথে মিশবে না, যারা আমাকে নিয়ে সন্দেহ ঢোকায় তোমার ফ্রেশ মাথায়, বুঝেছো? তৃষ্ণা থমকানো মুখে তাকিয়ে আছে, মাথা নাড়িয়ে আচ্ছা বলল। গুড গার্ল, এই বোকাশোকা মেয়েটাই আমার পছন্দ। যত স্মার্ট, চালাক, চতুর হও সেটা বাইরের মানুষের জন্য, ওকে? আমার এই বোকা তৃষ্ণাই চাই সারা জীবন। তৃষ্ণা ফ্যাল ফ্যাল করে ড্রিম লাল লাইটের আলোয় তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান তৃষ্ণাকে আরো গভীরভাবে কাছে টেনে নিল, আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো তৃষ্ণাকে। তৃষ্ণা সব ভুলে জায়ানের ভালোবাসায় নিজেকে সঁপে দিতে লাগলো। তৃষ্ণা অসাবধানতায় জায়ানের পায়ে আঘাত দিয়ে বসলো। জায়ান আর্তনাদ করে সরে গেল তৃষ্ণার উপর থেকে। তৃষ্ণা লাফ দিয়ে উঠে বসলো। ভয়ে ওর হৃৎপিণ্ড কেঁপে উঠল যেন। জায়ানের পায়ের কাছে এসে বসলো। অন্ধকারে বোঝা যাচ্ছে না কি হয়েছে। তৃষ্ণা সরি বলতে বলতে কান্নাই করে দিল। কিভাবে যে লাথি মেরেছে ও নিজেই খেয়াল করেনি। তৃষ্ণা শাড়ি নিয়ে গায়ে জড়িয়ে লাইট জ্বালিয়ে দিল। রুমটা মুহূর্তেই আলোয় আলোয় আলোকিত হয়ে উঠল। তৃষ্ণা জায়ানের পায়ের কাছে বসে দেখলো রক্ত বের হচ্ছে। ভয়েও ঘামতে লাগলো। জায়ান একাই উঠে বসেছে। 11 দিন হয়ে গেল, এখনো পায়ের কোনো উন্নতি দেখা যাচ্ছে না। রক্ত দেখে তৃষ্ণা কেঁদে কেটে একাকার করে ফেলল পরিবেশ। জায়ানাকে তো ব্যথায় কুলাতে পারছে না, তার মধ্যে তৃষ্ণার কান্নায় ও বিরক্তিতে উচ্চারণ করলো। ও গাঢ় গম্ভীর গলায় ফার্স্ট এড বক্স চাইল। তৃষ্ণা দৌড়ে ড্রয়ার খুলে এনে দিল। জায়ান নিজেই পুরাতন ব্যান্ডেজ খুলে ফেলে নতুন ব্যান্ডেজ করলো। আমার জন্য কি হয়ে গেল? বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনাকে আঘাত দিইনি। এক এক সময় তোমার এই ছেলে মানুষগুলো আমার বিরক্তির মাত্রা বাড়িয়ে দেয়। প্লিজ তৃষ্ণা, স্টপ দেয়ার। তৃষ্ণা থামল না, মুখে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জায়ান কাজ শেষ করে বলল, দয়া করে কান্নাকাটি অফ করে বিছানায় আসো, লাইট বন্ধ করো, মাথা ধরিয়ে দিলে ঘুমাতে দাও। জায়ান বিছানায় শুয়ে পড়ল। তৃষ্ণা সব সরিয়ে রেখে লাইট অফ করে জায়ানের থেকে দূরত্ব রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। অপরাধবোধে ও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। জীবনে প্রথমবার স্কুলে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করল তৃষ্ণা। দৌড়ো দৌড়ো বুক নিয়েও ক্লাসে বসে আছে। ভয় আতঙ্ক নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। বড় বড় বেঞ্চের 2 কর্নারে 2 জন বসা। প্রথম কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কিন্তু প্রিয় মানুষটা সাপোর্ট পায়নি কাছ থেকে। বুকের ভেতরটা ভার হয়ে উঠল। জায়ান গত 2 আগে দেশের বাইরে গেছে চিকিৎসার জন্য। পায়ের অবস্থা সিরিয়াস হয়ে গেছে। কোনো উন্নতি না পেয়ে দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য গেছে। তার সাথে গেছে জেসমিন বেগম। আপন মানা হলেও ছেলেদের প্রতি তার অগাধ ভালোবাসা, সেটা প্রতি মুহূর্তে তিনি প্রমাণ করেছেন। তৃষ্ণা ছলছল চোখে শুধু বিদায় দিয়েছিল। জায়ানের সাথে ফোনে নিয়মিত কথা হয়, কিন্তু মানুষটা কাছে নেই ভাবলেই বুকটা ফেটে যায়। তৃষ্ণা সব চিন্তা সরিয়ে পরীক্ষায় মনোনিবেশ করলো। 2 জন টিচার হলে ঢুকতেই সবাইকে খাতা দিতে লাগলো। তৃষ্ণার দিকে খাতা দিয়ে স্যারটা দাঁত বের করে হেসে কেমন আছে জিজ্ঞেস করলো। তৃষ্ণা বিব্রত বোধ করে ভালো আছি বলল। ছাত্রছাত্রী টিচার সবাই আন্তরিকতা ওকে বিব্রত করে তোলে। এটার কারণ আছে। এমন হলে সবাই ওর দিকে কেমন হিংসাত্মক চোখে তাকায়, যেই চাহনি ওর মোটেও পছন্দ নয়। পরীক্ষা শেষ হতেই ফাইল হাতে বেরিয়ে এলো তৃষ্ণা। বাইরে এসে দেখলো জোভান হাসি মুখে দাঁড়িয়ে আছে। ওকে দেখতেই বলল, ভাবি এক্সাম কেমন হলো? তৃষ্ণা বলল, সব লেখার আগেই সময় শেষ হয়ে গেল। আরে ব্যাপার না। তুমি এখানে এলে যে? ভাইয়া কল দিছিল, বলল তার বউকে যেন নিজ দায়িত্বে বাসায় নিয়ে আসি। উনি এখন কেমন আছেন? নিজেই কথা বলে জেনে নাও। আমি তো ফোন আনিনি। জোভান নিজের ফোন থেকে জায়ানকে কল করলো আর তৃষ্ণার দিকে ফোন এগিয়ে দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার শরীর কেমন আছে? দেশে ফিরবেন কবে? খুব তাড়াতাড়ি। পরীক্ষা কেমন দিলে? তৃষ্ণার মুখটা চুপসে গেল। জায়ান সেটা বুঝতে পেরে বলল, খারাপ হলেও সমস্যা নেই, মাথা ঠান্ডা রেখে পরীক্ষায় মনোনিবেশ করবে। আমায় নিয়ে দুশ্চিন্তা করো না, আমি অ্যাবসলিউটলি ফাইন। আমি ভালো রেজাল্ট না করলে আপনি কি অনেক কষ্ট পাবেন? তা তো একটু পাবে, আমি তো চাই তুমি ফার্স্ট হও। আমি চেষ্টা করব। আচ্ছা বাসায় যাও, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেবে। বলেই জায়ান কল কেটে দিল। দ্বিতীয় পরীক্ষার দিনও জোভান গেটের বাইরে দাঁড়িয়েছিল। তৃষ্ণা ওর স্কুলের ফ্রেন্ডদের সাথে বের হয়েছিল। একজন তৃষ্ণার দিকে তাকিয়ে বলল, এই তৃষ্ণা, ওইটা তোর কি হয় রে? জোভানকে দেখিয়ে বলল মেয়েটি। তৃষ্ণা জোভানের দিকে তাকিয়ে বলল, আমার ছোট দেবর। বাবা,
তোর দেবর তো তোর খুব খেয়াল রাখে, প্রতিদিন তোকে দিতে আসে। তোর জামাই তো একদিনও আসলো না। তৃষ্ণা বলল, উনি কিভাবে আসবে? উনি তো অসুস্থ, দেশের বাইরে গেছেন চিকিৎসার জন্য। তোর দেবরটা হ্যান্ডসাম আছে, সিঙ্গেল থাকলে নাম্বারটা দিস তো, মজা করতে পারবো। তৃষ্ণা ফ্যাল করে তাকিয়ে আছে। মেয়েটির কথার ইঙ্গিত বুঝতে পারেনি। এদিকে যৌবন ওকে হাত নাড়িয়ে ডাকছে। তৃষ্ণা কথার উত্তর না দিয়ে চলে এলো। আজ আবার কেন এসেছো? আজ তোমার সাথে আমার কিছু কথা ছিল ভাবি। তৃষ্ণা কপাল কুঁচকে বলল। কি কথা? যৌবন আমতামতা করে বলল, বকুল তো অনেকদিন হলো গ্রামে গেছে, ওকে আমাদের বাসায় নিয়ে আসি। তুমিও এখন একাই আছো, ভাইয়া নাই, তোমার নিশ্চয়ই বোরিং লাগে, ও আসলে ভালো লাগতো। তৃষ্ণা যৌবনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ যৌবন বকুলের আশা নিয়ে ভাবছে কেন? সন্দেহ হলেও প্রকাশ করল না। বলল, তা কিভাবে সম্ভব? ও আসবে কি করে? আমি আছি তো ভাবি, আমি যেয়ে নিয়ে আসবো। আচ্ছা যেও, যদি তুমি ফ্রি হয়ে। যৌবন তড়িৎ গতিতে বলল, আমি এখন ফ্রি আছি, তুমি রাজি থাকলে আমি ওকে আনতে এখনই যেতে চাই। তৃষ্ণার মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেল। কি ব্যাপার, তুমি আমার বোনকে আনতে এত পাগল হচ্ছ কেন? যৌবন নিজের উত্তেজনাকে সামলে বলল, ভাবি আমি তো তোমার জন্যই আনতে চাইছি। তৃষ্ণা আরো কিছু বলতে চেয়েও থেমে গেল। বকুলকে দেখে না কবে থেকে, আর বাসায়ও ভালো লাগে না একা একা। বাসায় এখন তৃষ্ণা একা থাকে, লিয়াও বাসায় নেই। কোথা থেকে লিয়ার আত্মীয় স্বজন এসে উপস্থিত হয়ে জায়ান থাকতে তাকে নিয়ে গেছে। আর বাসায় এখন শুধু তৃষ্ণা আর শেফালি। শেফালির সাথে তৃষ্ণার ভাব হয়নি, উল্টো আরো অসহ্য লাগে তাকে। আর শ্বশুর তো নিজের কাজে ব্যস্ত থাকে বাইরে। যৌবনও বাসায় থাকে না। বকুল এখন বাসায় আসলে ভালোই হবে, নিজের একাকিত্ব কমবে। তৃষ্ণা একাই বাসায় ফিরে এলো ড্রাইভারের সাথে। যৌবন নিজের গাড়ি নিয়ে গিয়েছিল স্কুলে, সেখান থেকে ওর পারমিশন পেয়ে আর চলে গেছে। তৃষ্ণা সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পায় শেফালি সোফায় বসে গুনগুনিয়ে গান গাইছে আর হাতে নেল পালিশ পরছে। তৃষ্ণার উপস্থিতি টের পেতেই লাফ দিয়ে সোফা ছেড়ে ফ্লোরে বসে পড়ে। তৃষ্ণা প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে শেফালির দিকে। শেফালি ওর দিকে তাকিয়ে বলল, আপনার পরীক্ষা কেমন হয়েছে ম্যাম? তৃষ্ণা উত্তর না দিয়ে হনহনিয়ে ওপরে চলে এলো। কখনো লিয়াকে সোফায় বসতে দেখেনিও। আর এই মেয়ে 2 দিনেই আজ বাসা একেবারে ফাঁকা, তাই তৃষ্ণা গোসল করে সালোয়ার কামিজ পরে নিচে এলো খাবার খেতে। শেফালি সেখানে বসেই সাজতে ব্যস্ত, ওর দিকে তাকিয়ে শুধু হেসেছে। তৃষ্ণা টেবিলে বসে অল্প কয়েকটা ভাত ও মাংস নিয়ে খেতে লাগলো। তৃষ্ণা ভেজে চুল না মুছে খোলা রেখে খাবার খাচ্ছিল। হঠাৎ লক্ষ্য করলো শেফালি হাঁ করে ওর চুলের দিকে তাকিয়ে আছে। মেজাজটি খারাপ হয়ে গেল তৃষ্ণার। বলল, অন্যদিকে তাকাও, আমার দিকে তাকাবে না তুমি। শেফালি চোখ সরিয়ে নিল, কিন্তু আর চোখে শেফালি তৃষ্ণার দিকে ঠিকই তাকিয়ে রইল। তৃষ্ণা সুতি কাপড়ের কালো কামিজ পরেছে, সদ্য গোসল করে এসেছে। ওর ফর্সা গায়ে কালো রংটা মারাত্মক সুন্দর লাগছে। কোনো মেয়ে ওকে এই রূপে দেখলে ঘোর লাগা চোখে তাকিয়ে থাকতে বাধ্য। ঘন কালো রেশমি চুল, ডাগর ডাগর চোখ, স্নিগ্ধ সরল মায়াবী মুখশ্রী, গোলাপি পাতলা চিকন ঠোঁট। আড়ালে কয়েকটা পিকচার তুলে কাউকে সেন্ড করে দিল শেফালি। তৃষ্ণা হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে শেফালির উদ্দেশ্যে বলল, সবকিছু ফ্রিজে রেখে দাও, বাবা আর জোভান রাতে ফিরবে। শেফালি নড়ল না। তৃষ্ণা শক্ত চোখে তাকিয়ে গটগট করে নিজের রুমে এসে দরজা লক করে শুয়ে পড়ল। জান রাতে কল করবে, এখন আর বসে থেকে লাভ কি, ঘুমাই যাই। তৃষ্ণা চোখ বুজে ঘুমিয়ে গেল। এদিকে শেফালি যাকে ছবি সেন্ড করেছে সে শেফালিকে কল করে বলল, এই ফুলের সুবাস আমি কাছ থেকে পেতে চাই, সাবানার ছবিতে আমার মন পড়বে না। এই ফুলটাও আমার করে চাই, সাথে জায়ানের সর্বনাশও চাই। তৃষ্ণার ঘুম ভাঙল ফোনের রিংটোনে। বার কয়েক পাশ দিয়ে ওর ঘুম ছুটে গেল। ঘুমো ঘুমো চোখে ফোন রিসিভ করতে ভিডিও কলে জায়ানের মুখটা স্ক্রিনে ভেসে উঠল। তৃষ্ণা লাফ দিয়ে উঠে বসলো বিছানার ওপর। হ্যালো মিসেস, ঘুম হলো আপনার? তৃষ্ণা মাথা নাড়িয়ে হয়েছে বলল, আপনি তো রাতে কল করবেন বলেছিলেন। বাইরে তাকিয়ে দেখো তো এখনো রাত হওয়ার বাকি আছে নাকি। তৃষ্ণা জানালা দিয়ে বাইরে নজর বুলিয়ে দেখলো অন্ধকার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8:30 বাজে। ও ঘুমিয়েছিল 5টায়। এত সময় ঘুমালো? সন্ধ্যার আজান হয়ে গেছে। ও সারা সন্ধ্যা ঘুমিয়ে কাটালো। আমার বাসায় একা একা দম বন্ধ হয়ে আসছে।
লিয়া বাসায় থাকলে ভালো লাগতো, সেও নাই। লিয়া চলে আসবে বলেছে। কবে আসবে? আগামীকাল না আসলে পরশু আসবেই। আপনি কবে আসবেন? গতকাল থেকে কেবল ট্রিটমেন্ট শুরু হলো, 1 সপ্তাহ চলবে। তৃষ্ণা মুখটা মলিন করে ফেলল। জান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তৃষ্ণার দিকে। তৃষ্ণা নিজেও চুপ করে তাকিয়ে আছে। হঠাৎ তৃষ্ণা বলল, জানেন কি হয়েছে? না বললে জানবো কি করে? আপনার ভাই জোভান আমার বোনের জন্য এত পাগলামি করছে কেন বলেন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে বুঝলাম না। তৃষ্ণা জোভানের সব কথা বলল। সব শুনে জায়ান বলল, তুমি আমায় না দেখে কয়দিন থাকতে পারবে? একদিনও পারবো না। আপনি জানেন এখন আমার কেমন কষ্ট হচ্ছে। আপনার বুকে মাথা না রাখলে আমার ঘুম হয় না। 3 দিন হলো আপনি চলে গেছেন। সেদিন রাতের পর আপনি আমাকে আর বুকে টেনে নেননি। আমার খুব কষ্ট হয়েছে। সেদিনের জন্য কি আপনি আমার ওপর রেগে আছেন? বিশ্বাস করুন, আমি ইচ্ছাকৃত এমনটা করিনি। জায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাগের জন্য নয় তৃষ্ণা, আমি নিজেও কতটা সাফার করছি তুমি বুঝবে না। উল্টো নিজেকে কন্ট্রোল করার জন্য তোমার থেকে দূরে থেকেছি। যে বা যারা এটা করেছে তাদের শাস্তি দেওয়ার জন্য হলেও আমায় সুস্থ হতে হবে। ভাঙা পা নিয়ে আমি তো অচল হয়ে গেলাম। সব ঠিক হয়ে যাবে, দেখবেন। আচ্ছা শোনো, তোমায় একটা কথা বলি। জোভান বকুলকে পছন্দ করে, ভালোবাসে। বকুলের খবর আমি ঠিক জানি না, এজন্য জোভান বকুলের জন্য এতটা উতলা। তৃষ্ণা মুখে হাত দিয়ে শুনছে। সত্যি? আমি তো এমনটাই জানি। বকুল সব কথা আমার সাথে শেয়ার করে, কিন্তু এমন কিছু এখনো বলেনি। আমিও এমন কিছু আজ করতে পারিনি। কি বোকা আমি। আমার বোকা বউটাকে আমি ভালোবাসি। তৃষ্ণার মুখশ্রী লজ্জায় লাল হয়ে উঠল। জায়ান এটা ওটা বলে তৃষ্ণাকে লজ্জা দিচ্ছে। হঠাৎ দরজার ধূপধাপ শব্দে চমকে উঠল তৃষ্ণা। এমন জোরে জোরে দরজাকে ধাক্কাধাক্কি করছে। কে যেন দরজাটা ধাক্কা দিচ্ছে। আপনি লাইনে থাকেন, আমি দেখি বকুল আসলো নাকি। কাচের সাদা দরজা হলেও ভেতর থেকে বাইরে দেখা যায় না, বাইরে থেকে ভেতরে দেখা যায় না। তৃষ্ণা হাতে দরজা লক করে রেখেছিল, তাই হাতেই খুলে দিল। শেফালিকে আতঙ্কিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল। কি হয়েছে শেফালি? শেফালি ছুটে এসে তৃষ্ণাকে জড়িয়ে ধরে ঝরঝরিয়ে কেঁদে উঠল। তৃষ্ণা হতভম্ব স্তব্ধর ন্যায় দাঁড়িয়ে আছে। হঠাৎ শেফালির কি হলো? এত ভয় পেয়ে আছে কেন? শেফালি কাঁদতে কাঁদতে তৃষ্ণার কাঁধে একটা ইঞ্জেকশন পুশ করতেই তৃষ্ণা ঢলে পড়ল। এদিকে জায়ান তৃষ্ণাকে ডেকে যাচ্ছে। সেটা কানে আসতেই শেফালি ভয়ে চমকে উঠল আর তাড়াতাড়ি ফোনের স্ক্রিনের দূর থেকেই নিজেকে আড়াল করে কল কেটে দিল। তৃষ্ণা যখন চোখ মেলে তাকালো, ও নিজের পাশে শুয়ে থাকা বকুলকে দেখল। ও চমকে উঠল। বকুলের গায়ে ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দিল। কি হয়েছে বউবু? তুই কখন এলি? অনেকক্ষণ এসে তোমায় কত ডাকলাম, তুমি উঠলে না। তৃষ্ণা চমকে উঠল, মাথায় হাত দিয়ে উঠে বসল। ও তো জায়ানের সাথে কথা বলছিল। ঘুমালো কখন? হঠাৎ মনে পড়ল শেফালির দরজা ধাক্কানো, তারপর জড়িয়ে ধরা। তৃষ্ণা চমকে উঠল। তারপর ওর কিছু মনে পড়ছে না। কাঁধে আঘাত পেয়েছিল। ও কাঁধে হাত রাখলো। এখনো চিনচিন ব্যথা করছে। বউবু কি ভাবছো? তুই এসে কি অবস্থায় পেয়েছিস? আমি আজ দোবান এসেছি 11:30টায়। এসে দেখলাম তুমি ঘুমিয়ে গেছো। ডাকলাম, সারা শব্দ দিলে না। ও। আনমনে চিন্তিত গলায় বলল, খেয়েছিস কিছু? না, আমরা খেয়ে এসেছি। বাবা তোকে আসতে দিল? হ্যাঁ, তুমি একা বাসায় শুনে আর না করেনি। তৃষ্ণা বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো 5টা বাজে, আজান পড়বে। তৃষ্ণা অজু করে এসে আজানের জন্য অপেক্ষা করতে লাগলো। সকালে শেফালির ব্যবস্থা করতে হবে। কি করেছিল মেয়েটা ওকে জড়িয়ে ধরে যে তারপরের কিছুই মনে পড়ছে না। নামাজ পড়ে ফোন হাতে নিয়ে দেখলো জায়ানের অনেকগুলো কল। তৃষ্ণাও কল করলো, কিন্তু রিসিভ হলো না। তৃষ্ণা উঠে নিচে নেমে এলো। বকুল ঘুমিয়ে গেছে আবার। তৃষ্ণা শেফালির রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে। দরজা চাপানো ও ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই চমকে উঠল। রুম ফাঁকা, কেউ নেই, বিছানাও ফাঁকা। ও অবাক হয়ে ভেতরে ঢুকে খেয়াল করলো শেফালির কোনো জিনিসপত্র রুমে নেই, সব ফাঁকা। সব কিছু নিয়ে শেফালি গেল কোথায়? দুশ্চিন্তায় তৃষ্ণা ছটফট করে রুমে ফিরে এলো। তার আগে আশেপাশে ভালো করে চেক করে এসেছে, কিন্তু শেফালিকে পাওয়া গেল না। তৃষ্ণা বই খুলে বসে আছে। গতকাল কী সব হলো ওর সাথে কিচ্ছু পড়তে পারেনি। বই খুলেও পড়ায় মনোযোগ দিতে পারছে না।
বারবার শেফালির কথা ভাবছে। মেয়েটা এত ভোরে উধাও হলো কি করে? ব্রেকফাস্ট টেবিলে খবর পাওয়া গেল শেফালি পালিয়েছে। সাদিকুর চেয়ার টেনে বসে বললেন, এখন কেমন আছো তৃষ্ণা? তৃষ্ণা অবাক গলায় বলল, আমার আবার কি হয়েছে? গতকাল তো ফ্লোরে অচেতন অবস্থায় পড়েছিলে, ডক্টর এনে জানতে পারলাম তোমাকে নাকি ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এসব তো শরীরের জন্য ভালো নয়, তুমি এমনটা করেছো কেন? তৃষ্ণা ঢোক গিলে বলল, আমি কিছু করিনি বাবা, আমি তো। তৃষ্ণা সবটা খুলে বলল। সাদিকুর চিন্তিত গলায় বললেন, শেফালি কি এজন্য পালিয়ে গেল? প্রথম থেকেই ওকে আমার পছন্দ হয়নি বাবা, কেমন জানি ব্যবহার করতো। আর কাল আমার ঘুমের পেছনে ওর হাত ছিল। ও এমনটা কেন করলো? আমি তো গতকাল বাসায় ঢুকে শেফালিকে দেখতে পাইনি। তুমি ফ্লোরে ছিলে, আমি নিজেই তোমার খোঁজ দিতে গিয়েছিলাম, কারণ বাসায় একা ছিলে তুমি। তৃষ্ণা ঠোঁট কামড়ে চিন্তিত মুখে বসে আছে। ওদের চিন্তায় ভাটা পড়ল কলিং বেলের আওয়াজে। রান্নাঘর থেকে রান্না করার মহিলাটি দরজা খুলে দিল। ভেতরে আসলো লিয়া। লিয়াকে দেখে তৃষ্ণা খাবার ফেলে এগিয়ে এসে জড়িয়ে ধরল। এদিকে জোভান বাবার দিকে তাকিয়ে বলল, ভাবির ক্ষতির চেষ্টা করছিল হয়তো শেফালি। এভাবে অপরিচিত কাউকে বাসায় ঢোকানো ঠিক হয়নি। যদি ভাবির কোনো ক্ষতি হয়ে যেত। সাদিকুর বললেন, ধরা পড়ে গেছে তাই পালিয়ে গেছে, কিন্তু কেন তৃষ্ণার ক্ষতি করতে চাইবে? ভাইয়াকে ট্র্যাপে ফেলার জন্য করতেই পারে। ভাবি তার দুর্বলতা এজন্য তাকে লাগাতে চাইছে হয়তো। শেফালি যার পরিবর্তে এসেছিল তার থেকে ওর খোঁজ নিতে হবে। এসব জায়ানকে জানানোর প্রয়োজন নেই, তাহলে চিকিৎসায় ফেলেই ছুটে আসতে চাইবে। ভাবি যদি বলে দিয়ে থাকে। না বলে থাকলে বলতে মানা করে দিও। ভাইয়ার থেকে এসব লুকানো কি ঠিক হবে? আপাতত না জানুক, দেশে ফিরে জানানো হবে। জোভান আচ্ছা বলে খাবার খেতে লাগলো। বকুল সেই মুহূর্তে গুটিসুটি পায়ে হেঁটে এলো টেবিলের কাছে। সাদিকুর উঠে চলে গেল। টেবিলে শুধু জোভান বসে আছে। বকুলকে দেখে ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। গুড মর্নিং। বকুল মুখটা ভোঁতা করে চেয়ার টেনে বসলো। জোভানের কথা ও বুঝেনি। কি কইলেন? জোভান বলল, শুভ সকাল। বকুল হাসলো। বকুল, তোমার পড়াশোনা করতে ইচ্ছে করে না? বকুল বলল, না, লেখাপড়া অনেক কষ্টের, স্যাররা খালি মারে। কে বলেছে তোমায়? ভাবি পড়াশোনা করছে জানো? জানি তো। বুবুর তো ছোট থেকেই ইচ্ছে ছিল অনেক পড়াশোনা করবে, কিন্তু আমাগো তো টাকা পয়সা নাই বেশি, তাই আব্বাই আমাগো পড়াশোনা করাতে পারে নাই। আর আমার আবার এত পড়াশোনা করার ইচ্ছেও নাই। তা তোমার কি করার ইচ্ছে আছে? আমার মারামারি বন্দুক চালানো শেখার ইচ্ছে। যখন আপনার শয়তান ভাই আমারে তুলে নিয়েছিল, মন চাইছিল ব্যাটারে মেরে তক্তা বানাই দিই। জোহান বকুলের কথা শুনে শব্দ করে হেসে উঠল। তৃষ্ণা লিয়ার সাথে কথা শেষ করে এসে দেখে বকুল খেতে বসেছে। ও হাত ধুয়ে ওপরে চলে এলো। বকুল আর জোহান কথা বলতে বলতে খাবার শেষ করলো। এদিকে শেফালি একটা লোকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লোকটা রাগান্বিত গলায় বলল, কাজ করতে পারলি না, উল্টো পালিয়ে এলি। কি করতাম আমি? সময় মতো জানের বাপ চলে এসেছিল, তাও ওই বাড়ি থাকলে আমি বিপদে পড়ে যেতাম। তৃষ্ণা জেগে উঠেই সব মনে করে আমায় আটকে দিত। জান হাতে নিয়ে পালিয়েছি। লোকটা শেফালির কথায় রাগে কাঁপতে লাগলো। কাজের কাজ কিচ্ছুই হলো না, উল্টো সংকেত দিয়ে এলো এই হারামজাদি। পরপর তৃষ্ণার দিনগুলো ভালোই কাটছিল। শেফালি আপদ বিদেয় হয়েছে, লিয়া ফিরে এসেছে, আবার বকুল আছে। তৃষ্ণার পরীক্ষা চলছিল, সাথে ফোনে কথা চলছিল জায়ানের সাথে। জায়ানের থেকে শেফালির সব করা কাজ লুকিয়ে গিয়েছে তৃষ্ণা জোভানের জন্য। আর মাত্র 2টা পরীক্ষা আছে। জায়ান দেশের বাইরে গেছে, 22 দিন হয়ে গেছে। তার পা এখন আগের থেকে ভালো হাঁটতে পারে। আর 2 দিন পর সে দেশে ফিরে আসবে। তৃষ্ণা বলে রেখেছে দেশে এসেই তাকে নিয়ে মৌমিতার সাথে দেখা করাতে নিয়ে যেতে হবে। জায়ান বলেছে বাসায় এসে নিয়ে যাবে। বুবু, আমি তোমার স্কুল দেখবো। আমার পরীক্ষা শেষ হোক, তারপর তোরে নিয়ে যাবনি। আইসা। বকুল বোনের রেডি হওয়া বসে দেখলো। তৃষ্ণা রেডি হয়ে বলল, লিয়ার সাথে থাকিস। আইসা। তৃষ্ণা হেসে বেরিয়ে এলো। বকুল পেছনে পেছনে এলো। গাড়িতে ওঠা পর্যন্ত দাঁড়িয়ে রইল। তৃষ্ণা চলে যেতেই বকুল ভেতরে চলে এলো। জোভান আজ বাসায় নাই, সে তার ভার্সিটিতে গেছে। লিয়ার সাথে বসে বকুল শাক বাছাই করছে।
আর দুইজনে গল্প করছে। তৃষ্ণা চোখ পিটপিট করে তাকাতেই মুখের ওপর ঝুঁকে থাকা এক অপরিচিত পুরুষ দেখে চমকে ওঠে। ভয়ার্ত চোখ মেলে সামনে দাঁড়িয়ে থাকা বিড়াল চোখের লোকটার দিকে তাকিয়ে আছে। তৃষ্ণা কথা বলার জন্য মুখ খুলবে, তখনই খেয়াল করে ও কথা বলতে পারছে না, করছে। তৃষ্ণা হাত বাড়িয়ে মুখের বাঁধন খুলতে হাত নাড়াতে গেলে লক্ষ্য করে ও হাত নাড়াতে পারছে না, যেন শক্ত কিছু দিয়ে হাত বেঁধে রাখা হয়েছে। ও মাথা ঝুঁকিয়ে দেখলো ওকে একটা চেয়ারে বসিয়ে ওর হাত পা ও মুখ বেঁধে রেখেছে। তৃষ্ণার মনে পড়লো এক্সাম শেষ করে ও বের হয়েছিল। যথারীতি গাড়িতে উঠে বসে, কিন্তু হঠাৎই গাড়ি থেমে যায়। শেফালি গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। তৃষ্ণা চোখ বড় বড় করে তাকিয়েছিল। তুই এখানে? শেফালি গাড়ির জানলায় উঁকি মেরে বলল, ম্যাম, আমি খুব বিপদে পড়েছি, একটু হেল্প করবেন প্লিজ। তৃষ্ণা দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাহস তো কম না, এত সব কাণ্ড করে আবার আমার কাছে সাহায্য চাইতে আসছো? পালিয়ে গিয়েও আবার আমার সামনে এসেছো, ভয় করছে না? আমি ইচ্ছে করে কিছু করিনি ম্যাম, নিজের জীবন বাঁচাতে এসব করেছি। মানে? ড্রাইভার পেছনে ঘুরে বলল, ম্যাম কোনো সমস্যা? তৃষ্ণা কিছু বলতে যাবে, ফাঁকা জানালা দিয়ে শেফালি আঘাত পা হাত দেখাতেই তৃষ্ণা আটকে ওঠে। হাতে লম্বা করে কাটা, তাতে গলগলিয়ে রক্ত পড়ছে। তৃষ্ণা সব ভুলে গাড়ির দরজা আনলক করতে বলে ড্রাইভারকে। এসব কি বলছেন ম্যাডাম? আপনাকে বের করা যাবে না, প্লিজ চলুন। দেখছেন না শেফালি আহত, আপনি প্লিজ খুলুন, ওর সাহায্যের প্রয়োজন, আমি ওকে সাহায্য করব। শেফালি মনে মনে শয়তানি হাসি দিচ্ছে। সরি ম্যাডাম বলেই জানালা আটকে গাড়ি স্টার্ট দিতে নেয়। তৃষ্ণা চিৎকার করে ওঠে, আমি কিন্তু জায়ানের কাছে বিচার দিব। আপনি আমার কথা শোনেননি তখন, কিন্তু আপনারই বিপদ হবে। লোকটা ভয় পেয়ে দরজার লক খুলে দেয়। তৃষ্ণা বেরিয়ে এসে শেফালিকে দেখে আরো চমকে যায়। তোমার এই অবস্থা কিভাবে হয়েছে? শেফালির গায়ে আরো আঘাতের চিহ্ন। তৃষ্ণা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শেফালি তৃষ্ণার হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগে, আমাকে একজন লোক আপনাদের বাসায় পাঠিয়েছিল আপনাকে মারতে। তারপর সে চেঞ্জ করে বলল আপনাকে কিডন্যাপ করতে। আমি রাজি হচ্ছিলাম না বলে সে আমার মাকে ধরে নিয়ে গেছে। আপনাকে তার হাতে তুলে না দিলে আমার মাকে মেরে ফেলবে। কি সব বলছো? আমাকে ক্ষমা করবেন আপনি, আমি নিরুপায়। বলেই তৃষ্ণার মুখে একটা স্প্রে করে দেয়। তৃষ্ণা ঘোলাটে চোখে তাকিয়ে আছে শেফালির দিকে। এদিকে আরো কয়েকজন পুরুষ এগিয়ে এসে ড্রাইভারের হাত পা বেঁধে গাড়ির ভেতরে ফেলে রাখে। তৃষ্ণাকে একটা লাল গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। তৃষ্ণা ঘোলাটে চোখে সবটাই দেখে, কিন্তু ওর শরীর অসাড় হয়ে এসেছে, এক ফোঁটা শক্তিও নেই, আটকাতে পারছে না। পুরুষালী হাতের স্পর্শ তৃষ্ণার ধ্যান ভঙ্গ হয়। সামনে দাঁড়ানো বিড়াল চোখের ভয়ঙ্কর লোকটা ওর কপাল থেকে চুল সরিয়ে দিচ্ছে। তার আঙুলের স্পর্শে তৃষ্ণা থরথরিয়ে কাঁপছে ভয়ে। ইউ লুক সো প্রিটি। তাই তো বলি, জান কাকে বিয়ে করে দেওয়ানা হয়ে গেল। তোমার রূপের কাছে তো সবাই হার মানতে বাধ্য বেবি। তৃষ্ণা অনেক কথা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। ওকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। তৃষ্ণা কাঁদতেও পারছে না, চোখ ফেটে একাই জল গড়িয়ে পড়ছে। এই লোকটার হাত থেকে কিভাবে ছাড়া পাবে? আর জায়ান, সে তো এখনো দেশের বাইরে। তৃষ্ণা যে এমন কঠিন বিপদে পড়েছে সে কি জানতে পেরেছে? কেন তখন ওই শেফালির মায়ায় পড়ে বের হলাম? আমি তো আগে থেকেই ওকে পছন্দ করতাম না, ওকে আমি আগেই সন্দেহ করেছিলাম, আর সেটা সেদিন প্রমাণও হয়েছিল। তারপর কিভাবে ওই মেয়েটার পাতা ফাঁদে আমি পা দিলাম, হায় আল্লাহ, কিভাবে এখান থেকে মুক্ত হব আমি? তৃষ্ণার গায়ে এখনো স্কুল ড্রেস, সাদা হিজাব মাথায় বাঁধা ছিল, কিন্তু এখন বাঁধা নেই। কে খুললো? এই লোকটা। লম্বা চুলের গোছা ফ্লোরে দোলা খাচ্ছে। একটা অপরিচিত পুরুষের সামনে এমন খোলা চুলে থাকতে খুব অস্বস্তি হচ্ছে তৃষ্ণার। লোকটা কেমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। বৃথার চেষ্টা করে লাভ নাই। তুমি কি জানতে চাও? আমি জানি। তৃষ্ণা করছে। লোকটা এগিয়ে এসে বলল, আই এম রাহুল, জানের একমাত্র বেস্ট ফ্রেন্ড। কিন্তু জানো, ও আমায় তোমাদের বিয়েতে খবরটা দেয়নি। এমনকি ও বিয়ে করেছে আমি তো জানতামই না। এটা কি ঠিক বলো? বেস্ট ফ্রেন্ড ও আমার থেকে এত বড় কথাটা লুকিয়ে কি ঠিক করলো? তুমি বলো তৃষ্ণা বেবি, তুমি বলো তৃষা বেবি। আমি কি তোমায় দেখলে ওর থেকে ছিনিয়ে নিতাম? উল্টো বললো না বললেই হতো। বলতে বলতে এগিয়ে এসে তৃষ্ণার মুখের বাঁধন খুলে দিল।
তৃষ্ণার ফর্সা মুখটা দীর্ঘ সময় বাঁধা থাকার ফলে গালে লাল দাগ পড়ে গেছে। জোরে জোরে শ্বাস দিতে লাগলো তৃষ্ণা। অস্পষ্ট সুরে বলল, পানি। রাহুল নিজে হাতে তৃষ্ণাকে পানি খাইয়ে দিল। তৃষ্ণা সব ভুলে আগে পানি খেয়ে নিজের পিপাসা মেটালো। আপনি আমায় এখানে কেন ধরে এনেছেন? উল্টো বলল, না বলেই নিতে হলো। মানে? রাহুল তৃষ্ণার পেছনে গিয়ে চুলের ঘ্রাণ টেনে বলল, ইউর হেয়ার ইজ সো কিউট। তৃষ্ণা চিৎকার করে বলল, দূরে সরুন আমার থেকে, লজ্জা করছে না বন্ধুর বউয়ের সাথে নোংরামি করতে? এখন তো কিছুই করলাম না বেবি, এখনই হাই ফাই হচ্ছ, করার সময় কি করবে? দেখুন, আমাকে বাসায় পৌঁছে দিন দয়া করে। এসব খারাপ চিন্তা ভাবনা করবেন না। জানো তো, শেফালিকে তোমাদের বাসায় পাঠিয়েছিলাম তোমায় মারতে, কিন্তু ও যখন তোমার ছবি দিল আমি তো শেষ। এত সুন্দর কোনো মেয়ে হয়, তাকে মারার আগে না হয় একটু আমোদ করে নেওয়া যায়, কিন্তু এখন ভাবছি তোমায় মারবো না, তোমায় এমন অবস্থা করে জানের কাছে পাঠাবো ও আদমরা তোমায় দেখেই হয়ে যাবে। ছটফট করতে করতে বলল তৃষ্ণা। রাহুল বলল, শুনছি এই চুল নাকি জানের খুব পছন্দ, সত্যি নাকি? রাহুল চুল টেনে ধরে বলল, তৃষ্ণা কান্না করছে ওকে ছাড়ার জন্যে। স্টপ ইউর মাউথ। এত জোরে ধমক দিল যে তৃষ্ণা ভয়ে চুপ করে গেল। একটু পর দরজা খুলে রাহুল একটা ক্যাচি হাতে ফিরে এলো। তৃষ্ণার সামনে এসে ক্যাচি ক্যাচ করে শব্দ করে দেখালো। তৃষ্ণা ক্যাচির দিকে তাকিয়ে চমকে উঠল। আতঙ্কিত গলায় বলল, কেচি আনলেন কেন? এটা দিয়ে কি করবেন? রাহুল দাঁত বের করে শয়তানি হাসি দিয়ে বলল, জানের পছন্দের চুল কাটবো। এই চুল দেখে তোমায় পছন্দ করেছিল জায়ান, তাই না? এই চুল যদি না থাকে তখন কি জায়ান তোমায় এই চুল যদি না থাকে তখনও কি জায়ান তোমায় পছন্দ করবে? দোহাই লাগে, এমনটা করবেন না। কান্নার জন্য তৃষ্ণা কথা বলতে পারছে না, মাথা নাড়িয়ে যাচ্ছে অনবরত, আর তোতলানো গলায় থামতে বলছে। রাহুল তৃষ্ণার পেছনে এসে মাথা শক্ত করে ধরে কাঁধ পর্যন্ত লম্বা চুলের গোছা নিমেষেই কেটে দিল, আর ঝরঝরিয়ে লম্বা চুলের গোছা ফ্লোরে লুটিয়ে পড়ল। তৃষ্ণা স্তব্ধ চোখে তাকিয়েছে ফ্লোরের দিকে। ওর যেন প্রাণটাই নিজের থেকে আলাদা হয়ে গেছে। জায়ানের চুল নিয়ে কত শত কথা বলা, আদর করা, সব একে একে চোখের সামনে ভাসছে। এত বড় শখ নিতে পারল না, চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। রাহুল তৃষ্ণার চুল সুন্দর করে হাতে তুলে নিয়ে বলল, জায়ান তোর প্রিয় জিনিস তোর কাছে পাঠাচ্ছি। বউ কিডন্যাপ হয়েছে, এখন তো আর বিদেশে পড়ে থাকবি না। দেশে এসে এই চুল হবে তোর জন্য আমার পাঠানো স্পেশাল গিফট। বলেই হা হা করে হাসতে লাগলো। 24 ঘন্টা চলে গেছে, তৃষ্ণার কোনো খোঁজ নেই। পুলিশে খবর দেওয়া হয়েছে। শহরের বাইরে তন্ন তন্ন করে খোঁজ চলছে। ড্রাইভার শুধু শেফালির বর্ণনা দিতে পেরেছে, আর কারো বর্ণনা দিতে পারে নাই, কারণ সবাই মুখ ঢেকে এসেছিল। এদিকে ভোরে যান দেশের মাটিতে পা রাখে। অনেকদিন পর নিজের পায়ে দাঁড়াতে পেরে নিজের মনটাই অনেক ভালো ছিল, কিন্তু ওর এই ভালো থাকাটা বেশিক্ষণ স্থায়ী হলো না। বাসায় পৌঁছে সবাইকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। তৃষ্ণাকে জানিয়েছিল 2 দিন পর আসবে, এটা ছিল মিথ্যা। সেই দিন ওরা সব কাজ শেষ করে প্লেনে ওঠে। তৃষ্ণার জন্য ছিল এটা সারপ্রাইজ, কিন্তু ওর জন্য এমন সারপ্রাইজ অপেক্ষা করছিল ও কল্পনাও করতে পারেনি। ড্রাইভার জায়ানের সামনে মাথা নিচু করে সব ঘটনা খুলে বলেছে। জায়ান নিজের রাগ দমাতে পারেনি। ড্রাইভারের মাথায় বন্দুক ধরে চিৎকার করে উঠল, ও বলবে আর তুই দরজা খুলে দিলি? যে মেয়ে 2 দিন আগে বাসা ছেড়ে পালিয়ে গেছে তার সাথে তুই আপোষ করলি? তোকে ওরা কত টাকা দিয়েছিল বল? কার হয়ে এই কাজ করলি? জোভান ভাইকে টেনে ধরে ড্রাইভারকে বাইরে যেতে বলল। ড্রাইভার ভয়ে দৌড়ে বেরিয়ে গেছে। জায়ান রক্তবর্ণ চোখে জোভানের দিকে তাকিয়ে আচমকাই জোভানকে আঘাত করে বসে। জোভান ছিটকে ফ্লোরে মুখ থুবড়ে পড়েছে। কোন সাহসে এসব আমার থেকে আড়াল করলি হানসামি? জেসমিন জায়ানের হাত ধরে বললেন, বাবা শান্ত হ, বাসায় মারামারি রাগারাগি করে তো কিছু হবে না। বৌমাকে খুঁজে বের কর আগে, সেটা এখন ইম্পর্টেন্ট বেশি। জান ধপ করে সোফায় বসে পড়ে। সাদিকুর বাসায় নাই, তিনি থানায় গেছেন। বকুল আর লিয়া পাশেই দাঁড়িয়ে চোখের জল ফেলছে। একদিন পেরিয়ে গেছে তৃষ্ণা নিখোঁজ নেই, আর সবাই এত বড় খবরটা আমার থেকে আড়াল করে গেছে। আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব ভাবেন? কোথায় আছে, কিভাবে আছে? তৃষ্ণার কিছু হলে আমি কি করব নিজেও জানি না।
জায়ান ওপরে উঠে যাবে তখনই গার্ড একটা গিফট বক্স সাথে ভেতরে এসে বলে জায়ানের নামে গিফট এসেছে। জায়ান থেমে যায়। জেসমিন বেগম বক্স হাতে নেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। গিফটকে পাঠালো? এমন বিপদে আবার গিফট পাঠালো কে? জায়ান পা চালিয়ে ওপরে উঠতে যাবে। জেসমিনের কথা শুনে চমকে ওঠে। রাহুলকে জান, রাহুল নামের কেউ গিফট পাঠিয়েছে। জায়ান থমকে দাঁড়িয়ে পড়ল। বিস্মিত নয়নে পেছনে ঘুরে তাকালো গিফট বক্সের দিকে। অজানা ভয়ে ওর বুকটা ধক করে উঠল। অজান্তেই ওর গলা শুকিয়ে এলো। সবসময় নিজেকে শক্ত রাখতে পারলেও এবারও পারছে না। তৃষ্ণা ঠিক আছে তো? ওকে রক্ষা করতে পারবো তো জায়ান? রাহুল মাই ফ্রেন্ড। নির্লিপ্ত গলায় বলল জায়ান। জেসমিন এগিয়ে এসে ওর হাতে গিফট বক্স দিয়ে বললেন, ও আচ্ছা, নাও তোমার ফ্রেন্ড কি গিফট পাঠিয়েছে দেখো। কোনো বিশেষ কারণ কি? তোমাকে আগে থেকে কিছু জানিয়েছিল কিছু? জায়ান কাপা হাতে গিফট বক্সের প্যাকেট খুলছে। তৃষ্ণা যেন কোনোভাবেই রোহুলের হাতে না পড়ে এটা প্রার্থনা করছিল মনে মনে। এতদিন হয়ে গেল রোহুল এখনো সব কি মনে পুষে রেখেছে? জায়ান তৃষ্ণা চুলের গোছা হাতে নিয়ে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে আছে। ওর শরীর মাত্রাতিরিক্ত ঘামছে। ওর হাতের মুঠোয় একটা ছোট চিরকুট, তাতে লেখা, দোস্ত ভালো আছিস? বুক কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে তাই না? শরীরের শক্তি কি ফুরিয়ে গেছে? আমারও হয়েছিল রে। কেমন লাগছে? তোর হট বউয়ের সঙ্গে রাত কাটাতে আমার খুব মজা লাগবে রে। তাই তো বলি, আমার রক্তটা গম্ভীর বন্ধুটা বিয়ে করলো কি করে? এত সুন্দর মেয়ে পেলে কেউ কি আর লোভ সামলাতে পারে? শুনলাম তুই নাকি বউয়ের কেশের প্রেমে দেওয়ানা। আমি তোর বন্ধু, তুই না মানলে কি হবে? আমি তোর পছন্দের জিনিস আর যাই হোক ভোগ করব না, তাই তো তোর জিনিস তোর ঠিকানায় তোর হাতে পৌঁছে দিলাম যত্ন সহকারে। বউয়ের চিন্তা বাদ দিয়ে চুল নিয়ে বসে থাক, আমি ঠিক নিজের আয়েশ মিটিয়ে তোর জিনিস তোর কাছে পাঠিয়ে দেব। মেরে ফেলবো না, ভয় পাস না, কেমন? বাই। রাহুল। জায়ান বুকে হাত দিয়ে নিজের শরীরের ভার ছেড়ে দিল। এদিকে জেসমিন, জোভান, বকুল সবাই দৌড়ে এলো জায়ানের কাছে। ভাইয়া কি হলো তোমার? জায়ান কথা বলতে পারছে না। ও কি বলার মতো পজিশনে আছে? তাড়াতাড়ি হসপিটালে চল। জেসমিন ছেলের মাথা কোলে নিয়ে কেঁদে ফেলল। বকুল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে চুলের দিকে। অস্পষ্ট সুরে বলল, এই চুল তো বুবুর মাথার, এখানে এভাবে কেন? জোভান গার্ডকে ডেকে জায়ানকে ধরে গাড়িতে উঠালো। জেসমিন জায়ানের বুকে আলতো চাপ দিচ্ছে। বকুল আর লিয়া বাসায় রইল। হসপিটালে এসে ডক্টরের সাথে কথা বলে জানা গেল অতিরিক্ত শক ও টেনশনে হার্ট অ্যাটাক হয়েছে জায়ানের। সাদিকুর থানা থেকে ছুটে এসে হসপিটালে। ছেলের এই অবস্থা দেখে তিনি থমকে গেছেন। এদিকে থানায় আয়ানও অসুস্থ হয়ে পড়েছে। দুইজনের কিছুতেই মিল না হলেও গভীর কোনো আঘাত বা অসুস্থতা হলে দুইজনের শরীরেই তার দেখা পাওয়া যায়। জেল পুলিশ হঠাৎ আয়নের অবস্থা দেখে লকআপ খুলে ভেতরে এসে জিজ্ঞেস করে কি হয়েছে তার। আয়ন ব্যথিত গলায় বলল, আমার ভাই জায়ানের কি কিছু হয়েছে? একটু খোঁজ নিয়ে দেখেন তো। পুলিশ বিরক্ত হয়ে সাদিকুরকে ফোন করে সব জানতে পেরে আয়নকে জানালো। আয়ন সব শুনে ভেতরে ভেতরে পৈশাচিক আনন্দ পেলেও ওর শিকারে অন্য কেউ নিয়েছে শুনে রাগান্বিত হলো। আয়ন বলল, আমি আর জায়ান জমজ, একজনের সমস্যা হলে দুজনের শরীরে ইফেক্ট পড়ে। আমাকে হসপিটালে নিয়ে চলুন প্লিজ। সব শুনে জেল পুলিশ চমকে উঠল। অফিসারের কাছে এসে সব খুলে বলল। তিনিও জানেন যমজ ভাই বোনের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, তাই তিনি রাজি হলো। কয়েকজন মিলে আয়নকে হসপিটালে নিয়ে যেতে লাগলো। আয়ন বলল জায়ান যে হসপিটালে আছে ওকে যেন সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়, তাই করা হলো। এদিকে মনে মনে আয়ন শয়তানি হাসি দিচ্ছে। ও এতক্ষণ সব মিথ্যে বলেছে। আয়ন আরও যমজ হলেও ওদের একজনের সমস্যা আর একজনকে কাবু করে না কখনো। আয়ন আগেই জানতে পেরেছিল জায়ান তৃষ্ণার শোকে হার্ট অ্যাটাক করেছে। ও সেটা শুনেই নিজের নাটক শুরু করে দিয়েছে। হসপিটালে গিয়ে ওর একমাত্র উদ্দেশ্য পালিয়ে তৃষ্ণাকে উদ্ধার করা। ওর শিকারি কেন আরেকজন ভোগ করবে এটাও কিছুতেই মানবে না। আয়নকে চিকিৎসা করতে নেওয়া হয়। জেসমিন অবাক হয়ে আয়নের কেবিনের দিকে তাকিয়ে আছে। ছোট থেকে কখনো দুইজনের এত টান উনি দেখেননি। আজ হঠাৎ জায়ানের মতো আয়ন কিভাবে অসুস্থ হলো? পাশাপাশি রুমে নেওয়া হয়েছে দুজনকে। জায়ানের অবস্থা খারাপ, জ্ঞান ফেরেনি এখনো। এভাবে জায়ান ভেঙে পড়বে কেউ ভাবেনি, কিন্তু আমরা যা ভাবি সবসময় তাই হবে এমনটা তো নয়। আয়ন অসুস্থতার ভান করে পড়ে আছে।
ঠিক 2 ঘন্টা পর জায়ানের জ্ঞান ফিরল। ঠিকমতো হসপিটালে আনার জন্য ওর এ যাত্রা বেঁচে গেছে, কিন্তু এত টেনশন দেওয়া যাবে না। কিন্তু ডক্টর তো জানে না, তৃষ্ণাকে না পাওয়া অব্দি ওর টেনশন যাবে না। সাদিকুর ছেলের সামনে এসে বললেন, তুমি এভাবে ভেঙে পড়লে বৌমাকে বাঁচাবে কি করে? আমার মাথা কাজ করছে না বাবা, আমার নিজেকে দুর্বল লাগছে। আমি তৃষ্ণাকে ছাড়া বাঁচতে পারবো না বাবা, ও আমার একমাত্র দুর্বলতা, ওকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। রাহুলের আমার উপর অনেক রাগ বিদ্বেষ, ও কখনো তৃষ্ণাকে ছাড়বে না। আমার এত অসহায় লাগছে নিজেকে, প্লিজ বাবা তুমি কোনোভাবে তৃষ্ণাকে আমার কাছে ফিরিয়ে দাও, ও আমার শক্তি, ওকে ছাড়া আমি মরে যাব। সাদিকুরের হাত ধরে জায়ান কেঁদে উঠল। সাদিকুর অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। জায়ান নিজে এমন ভেঙে পড়বে আর কাঁদবে উনি যেন বিলিভ করতে পারছে না। নিজের ছেলেকে উনি চিনতেই পারছে না। ছেলের অসহায়ের মতো কাকুতি মিনতি উনি অবাক হয়ে শুনছেন। জায়ান বিদেশ থেকে লেখাপড়া শেষ করে এসে পলিটিক্স শুরু করে দেয়। চাকরি না করে ওনার সাথে ওঠা বসা শুরু করে, ওনার ঢাল হয়ে দাঁড়ায়। পরপর ওনার ইলেকশনে জেতার সম্পূর্ণ ক্রেডিট জায়ানের। দৌড়াদৌড়ি সব জায়ান একা করেছে, নিজের সাহস আর দক্ষতা বারবার প্রমাণ করেছে। এজন্য উনি নিজের পরে এই ছেলেকে ইলেকশনে দাঁড় করাতে চান। এই ছেলে আজ কাঁদছে, কাকুতি মিনতি করছে। উনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছেন। তৃষ্ণার প্রতি ছেলের এই অগাধ ভালোবাসা উনি টের পেলেন। সবসময় ছেলেটা সবার বিপদে ঢাল হয়ে দাঁড়ায়, আর আজ ছেলেটা নিজেকে সাহস দিতে পারছে না বলে কি তার ভালোবাসা বাঁচাতে পারবে না? তাদের কি কিছুই করার নেই? সবসময় ছেলেটাকে কেন নিজেকে নিংড়ে দেবে? এবার না হয় তারাই তার ভালোবাসা ফিরিয়ে দিক। সাদিকুর ছেলের হাত ধরে বললেন,